হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইনফোটেনমেন্টে সকলকে স্বাগত জানাই। আরআরবি গ্রুপ ডি 2025-এ হওয়া যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো আমরা প্র্যাকটিস করছিলাম 2026-এর জন্য, তো আমাদের 27/11/2025-এর ফার্স্ট শিফট এর আগে ম্যাথ আমরা প্র্যাকটিস করেছি। আজকে করব 27/11/2025-এর শিফট 2, ঠিক আছে। তো আজকের প্রথম কোশ্চেন হচ্ছে, এক ভাই তার বোনের চেয়ে 6 বছরের বড়। তাদের বর্তমান বয়সের সমষ্টি 38 বছর। আজ থেকে 15 বছর পর বোনের বয়স বছরে কত হবে? আচ্ছা, এই অঙ্কতে আমরা কি করব, দেখো দুজনের সমষ্টি বলেছে 38 বছর। তাহলে আমরা এখানে দেখো একজন কিন্তু 6 বছরের বড় হবে, তাহলে পার্থক্য হচ্ছে 6 বছর। তো 38 থেকে 6 আগে বাদ দিয়ে দাও, তাহলে কত হবে? 32। তো 32কে 2 ভাগ করে নাও, 16 16 32 হয়ে গেল। তাহলে এটাকে যদি আমরা ভাই ধরি আর এটাকে ধরি বোন, ঠিক আছে। তাহলে এখানে বলছে ভাই বোনের চেয়ে বড় 6 বছরে, তাহলে ওই যে 6টা বাদ দিয়েছিলাম ওই 6টা এখানে যোগ করে দাও। তাহলে দেখো এই ভাই 6 বছরে বড় হয়ে গেল বোনের থেকে, তার মানে বোনের বয়স আমরা পেয়ে গেলাম 16 বছর। এবার বলেছে এটা বর্তমান বয়স 16 বছর, কিন্তু বলছে 15 বছর পর বোনের বয়স কত হবে। তাহলে 16কে 15-এর সঙ্গে যোগ করে দাও, তাহলে হবে 31 বছর, অপশন এ। ওকে, চলো তারপরে দেখো, অমিত এবং দীক্ষা একসঙ্গে একটি ব্যবসায় 15,700 বিনিয়োগ করেছিলেন। 15,700 টাকা বিনিয়োগ করেছে। বছর শেষে মোট 6,000 লাভের মধ্যে অমিতের শেয়ার 2100 হলে অমিতের বিনিয়োগ করা অর্থের পরিমাণ কত? দেখো 6,000 টাকার মধ্যে 2100 টাকা হচ্ছে অমিতের, ঠিক আছে। তো বাকি টাকা হবে কার? দীক্ষার। তা আমরা এটা অনুপাত করে নেব। অনুপাত করলে দুটো শূন্য কেটে গেল, 3 দিয়ে এটা 7 আর এটা 3 দিয়ে 20। তার মানে অনুপাত হচ্ছে 20-র মধ্যে 7 হচ্ছে অমিতের, তাহলে 20-র মধ্যে 13 হবে কার? দীক্ষার, ঠিক আছে। দেখো এখানে এটা হচ্ছে মোট অনুপাত, এই অনুপাতটা কিসের? মোট লাভের অনুপাত হবে আর মোট বিনিয়োগের হবে, ঠিক আছে। যেহেতু আমরা অনুপাত করে নিয়েছি, তাহলে মোট বিনিয়োগ যদি এটা হয় 20, মানে তাহলে আমরা কি করব, 20 অর্থাৎ 20 অনুপাত যেটা হয়েছে মোট অনুপাত, ওটা সমান আমরা ধরবো 15,700। আর এখানে অমিতের শেয়ার বলেছে এতটি, তাহলে অমিতের বিনিয়োগ করা অর্থ, তো এটা মোট বিনিয়োগ হয়েছে 15,700 আর অমিতের অনুপাত আমরা পেলাম 7, তাহলে 7 মানে কত, ঠিক আছে। এটা বের করব, তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব। তো 15,700 গুণিত 7/20, 0 0 কেটে দাও, 2 দিয়ে এটা কাটলে কত হবে? 7 দিয়ে 14 আর 17, তাহলে 8 দিয়ে 16, আর 5 দিয়ে 10, 785। এটা গুণ করে নাও, 5 7 35, 7 8 56 আর 3 59 আর 7 7 49, 5 54, ঠিক আছে। অপশান ডি হচ্ছে অ্যান্সার। বলছে 374 থেকে 384 সংখ্যা দুটির মধ্যবর্তী স্থানে কতগুলি মৌলিক সংখ্যা আছে? তো মৌলিক সংখ্যা মানে ভাঙা যাবে না। তো এখানে 374 থেকে 384-র মধ্যে যেগুলো জোড় সংখ্যাগুলো আগে বাদ দিয়ে দাও, তাহলে কিছুটা কমে যাবে। তো বাকি সংখ্যাগুলো দেখো, 375 জোড় সংখ্যা মানে কি, কোনোদিনও ওগুলো মৌলিক হবে না, তাই তো। তো বাকিগুলো কি? 375, 377, 379, তাই তো। তারপরে হচ্ছে 381, তারপরে হচ্ছে 383। এই সংখ্যাগুলো থাকছে বিজোড় সংখ্যা, তার মানে এদের মধ্যে মৌলিক কতগুলো আছে আমাদের দেখতে হবে, ঠিক আছে। দেখো 375 শেষে 5 আছে, এটা 5 দিয়ে ভাগ যাবে, তার মানে এটা মৌলিক নয়, এটা কেটে দাও। এখানে দেখো 381, এটা 3 দিয়ে ভাগ যাবে, 3 একে 3 আর 3 7 81, বাকি থাকছে 3টে। আচ্ছা, এখানে 3টের মধ্যে 2 3 5 এগুলো দিয়ে কিন্তু ভাগ যাচ্ছে না। 7 দিয়ে দেখি, 7 দিয়ে যদি 377-কে ভাগ দাও, তাহলে কত হবে? 5 7 35 আর 27, তার মানে এখানে 7 দিয়েও যাচ্ছে না, বাকিগুলো 7 দিয়ে যাচ্ছে না। তারপরে 11 দিয়ে দেখি, 3 11 33, হচ্ছে না। 13 দিয়ে যদি দিই, তাহলে এটা 13 দিয়ে 26 আর এখানে কত থাকছে? 11, মানে 117, তাহলে এটা 13 9 13 117, এটা 13 দিয়ে কিন্তু যাচ্ছে, ঠিক আছে। তাহলে এটা মৌলিক নয়।
বাকি থাকছে দুটো। 13 দিয়ে দেখো এটা 377, যেহেতু 13 দিয়ে ভাগ গেছে তার মানে 379 এমনিতেই যাবে না, 2 বাড়ছে, তাহলে 13 দিয়ে কীভাবে ভাগ যায়, 383ও যাবে না। 17 দিয়ে দেখে নাও, 17 দিয়ে 34, 39 হচ্ছে না, এটা 17 দিয়ে যাবে না, তাহলে এই দুটো হচ্ছে মৌলিক। ঠিক আছে, তো অপশন ডি হচ্ছে অ্যান্সার। রাজীব এবং শচীন যথাক্রমে 160 এবং 1690 বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করেছিলেন। যদি তাদের অর্জিত লাভের মধ্যে রাজীবের প্রাপ্য 720 হয় তাহলে তাদের মোট লাভ কত? আচ্ছা, মানে বিনিয়োগ করার টাকা দেখো 160 রাজীবের আর শচীনের হচ্ছে 1690, তো দুটো অনুপাত কত হবে? 0 0 কেটে দাও, আর কাটবে না, তাহলে রাজীবের অনুপাত হয়ে গেল 16 আর শচীনের অনুপাত হলো 169। তো মোট অনুপাত কত? তাহলে মোট অনুপাত হবে 185, মানে 169 আর 16 যোগ করলে 185। ঠিক আছে, আচ্ছা রাজীব কত পাচ্ছে? 720। তো রাজীবের অনুপাত হচ্ছে 16, তাহলে ওই অনুপাত হিসাবেই পাবে, তাই তো? তাহলে 16 মানে হচ্ছে 720। তাহলে কী চেয়েছে? মোট লাভ কত? মোট লাভ মানে মোট অনুপাত সমান কত, তাহলে আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে 16 সমান যদি 720, কত গুণ হচ্ছে এটা? 4 × 64 আর 5 × 80, 64 আর 8 72, হ্যাঁ এটা 45 গুণ হবে। ঠিক আছে, এটা 45 গুণ, তাহলে এটাকেও 45 দিয়ে গুণ করে নাও। এটা 45 দিয়ে গুণ করলে কত হবে? 5 × 5 = 25, 5 × 8 = 40, আর 2 = 42, আর 5 × 1 = 5, 4 = 9, 4 × 5 = 20, 4 × 8 = 32, আর 2 = 34, আর 4 × 1 = 4, 3 × 7। তাহলে এটা যোগ করো, এখানে 5, 2, 9 × 4 = 13, 7 × 1 = 8, 8325। ওকে, চলো। দুটি করে সংখ্যা নিয়ে এমন কতগুলি সংখ্যা জোড়া বানানো সম্ভব যাতে সংখ্যা দুটির গসাগু 23 এবং সমষ্টি 161 হয়? তো এই ধরনের অঙ্কতে কী করব? প্রথমে আমরা 161কে 23 দিয়ে ভাগ করে নেব। তো 161কে যদি আমরা 23 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 7 দিয়ে যাবে, 3 × 7 = 21, 7 × 2 = 14, 16, তাহলে ভাগফল পেলাম কত? 7। এবার 7কে আমি ভাঙবো। ঠিক আছে, 7কে কীভাবে ভাঙা যায়? 1 আর 6 করা যায়, 2 আর 5 করা যায়, 3 আর 4 করা যায়, আর ভাঙা যাবে না, 4 আর 3 তো লিখেই দিচ্ছি, 3 আর 4, তাহলে 3টে এতে ভাঙা গেল। ঠিক আছে, এবার এই ভাঙাগুলো তো আমাকে দেখতে হবে এদের গসাগু এক কোনটা, মানে এই সংখ্যাগুলোর মধ্যে পরস্পর মৌলিক কোনটা। দেখো পরস্পর মৌলিক মানে গসাগু 1 হতে হবে। ঠিক আছে, 1 আর 6-এর গসাগু হবে 1, 2 আর 5-এর যদি গসাগু বের করি তো 1 হবে, 3 আর 4-এর গসাগু বের করলেও 1। তার মানে কটা সেট পেলাম আমরা? 1টা, 2টা, 3টা, তাহলে অপশান বি হচ্ছে অ্যান্সার 3। ঠিক আছে, এখানকার মধ্যে যদি কোনোটা পরস্পর মৌলিক না থাকতো তাহলে দুটো সেট হতো, তো অ্যান্সার 2 হতো, কিন্তু এখানে 3টাই পরস্পর মৌলিক সেট রয়েছে, তাই এখানে অ্যান্সার হবে 3। ঠিক আছে, আচ্ছা পরের অঙ্ক দেখো। 2024 সালের 19শে ফেব্রুয়ারি থেকে 2024 সালের 20 এপ্রিল পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 4000 মূলধনের উপর সরল সুদের পরিমাণ কত? আচ্ছা দেখো, বছরটা প্রথমে দেখো 2024 মানে লিপ ইয়ার আছে, তাহলে দিন হিসাবে বলেছে, তো 19শে ফেব্রুয়ারি, তো ফেব্রুয়ারি লিপ ইয়ার কত দিন হবে? 28 দিনের, তো 19 থেকে 28 তারিখ পর্যন্ত কত দিন হচ্ছে? তাহলে 11 দিন। ফেব্রুয়ারি মাসের 11 দিন, মার্চ মাস পুরো মানে 31 দিন, আর এপ্রিল মাসের 20 দিন। টোটাল দিন কত হচ্ছে? 2, তাই তো 2, সরি এতে 11 না, ফেব্রুয়ারি 11 না, ওটা হবে 9, তাই তো 9 কেন? 10 দিন হবে, 10, 29 দিন যেহেতু লিপ ইয়ারের, 10, আর এটা হচ্ছে 31, আর এটা হবে 20, তাহলে কত হচ্ছে? 61 দিন, তাই তো। আচ্ছা, এবারে আমরা সরল সুদটা বের করব। মোট অর্থাৎ প্রিন্সিপাল হচ্ছে 4000, 6%, আর নিচে 100 হয় পার্সেন্টের জন্য, আর এখানে টাইমটা বসাবো, তো দিন যেহেতু তো 61, আর নিচে যেহেতু লিপ ইয়ারে 366 দিন হবে, তো এখানে 366 বসিয়ে দেবো। ঠিক আছে, 61/366, এটা যেহেতু বছরে হিসেব করতে হয় সুদে, মানে পিটিআর বাই 100টা, তাহলে আমরা এখানে 366 বসাবো, তাহলে এটা বছর হয়ে যাবে। 61/366 মানে এটা বছরে পরিণত হয়ে গেল। এবার সুদ বের করো। ঠিক আছে,
তাহলে এটা কত হবে, এটা কাটলে হবে 6, এই 6 কেটে দাও, এই দুটো শূন্য কেটে দাও, তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের 40, অপশান বি। ঠিক আছে। একজন দোকানদার 85.50 মূল্যে একটি পণ্য বিক্রি করে 12.5% লাভ করেছেন। যদি তিনি পণ্যটি 81.70 মূল্যে বিক্রি করতেন তাহলে তার কত শতাংশ লাভ বা ক্ষতি হতো? দেখো এখানে 12.5 মানে 12.5, 12.5কে যদি আমরা ভগ্নাংশে করি তো এটা হয়ে যাবে কত, 12.5কে আমরা ভগ্নাংশ করলে হবে 1/8, তাই তো 1/8, তার মানে 8 টাকার জিনিসে লাভ হচ্ছে 1 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত হবে 9 টাকা। 8 টাকার জিনিস কিনে নিয়ে এসছে, বিক্রি 9 টাকা করবে, তাহলে তো 1 টাকা লাভ হবে, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 9 টাকা। কিন্তু এখানে বলছে বিক্রয় মূল্য কততে বিক্রি করেছে, 85.50, তাই তো। তো 9-এর মানই আমরা ধরে নিব 85.50, ঠিক আছে। তাহলে আর চেয়েছে কত, যদি তিনি পণ্যটি বিক্রি করতেন এতটি মূল্যে বিক্রি করতেন তাহলে তার কত শতাংশ লাভ বা ক্ষতি হতো। আচ্ছা আমরা এখানে 8-এর মানটা বের করবো, মানে ক্রয় মূল্যটা বের করব, তারপরে দেখব, ঠিক আছে। 9-এর মান যদি এতটা হয় তো 8-এর মান কত, তাহলে অ্যান্সার কত হবে 8/9, 9 দিয়ে যদি এটাকে আমরা, আচ্ছা এটা দশমিক আছে তো নিচে একটা দুটো শূন্য নিলাম, একটা শূন্য এমনি কেটে যাবে, তাহলে নিচে একটা শূন্য 10 থাকলো আর কি। 9 দিয়ে এটা যদি কাটি তাহলে কত হবে, 8-9 72, 9-9 81, 5-9 45, 95, তাহলে এটা গুণ করো, আচ্ছা এটা 5 দিয়ে কাটবে না, 5-19, আর এটা হবে 5-2, 2 দিয়ে কাটলে হাটে 4, তার মানে 76, তাহলে ক্রয় মূল্য হচ্ছে 76, তাই তো। আচ্ছা এবার বিক্রি যদি করে 81 টাকায় তাহলে লাভ কত পার্সেন্ট, তো ক্রয় মূল্য হচ্ছে 76 টাকা, 81 টাকা বিক্রি করলে কত হবে, তাহলে 4 আর 5, তার মানে 5.70 টাকা হবে তার লাভ। তো এটা পার্সেন্টেজ করলে 100-তে কত, এখানে দুটো দশমিক আছে তো দুটো দশমিকের জন্য 100 করে দেবো, এখানে দুটোর পরে দশমিক মানে 100 করে দিলাম, এটা ঠিক আছে। তাহলে 100 কেটে গেল। আচ্ছা এবার দেখো এখানে 19 দিয়ে যদি কাটি তাহলে এটা হবে 4-19, আর এটা হবে 3-19, আর এটা শূন্যটা বসে গেল, ঠিক আছে। আর 30কে যদি 4 দিয়ে ভাগ করি তো কত হবে, 428, তো 7.5%, অপশান সি। যদি tan a সমান 1 হয় তাহলে sin a প্লাস cos a এর মান কত? আচ্ছা tan a সমান কি বলছে 1, ঠিক আছে। তো এখানে ডাইরেক্ট মান বসে নাও, tan এর সঙ্গে টেবিলটা যেটা আছে ওখানে tan 45-এর মান হয় 1, তার মানে a এর মান হয়ে গেল 45, ঠিক আছে। তো এগুলো তো a এর মান বসিয়ে দাও, তাহলে এটা হচ্ছে sin 45 প্লাস cos 45, আর sin 45 মানে হচ্ছে 1/√2, আর cos 45 মানে 1/√2, এই দুটোকে যদি যোগ করে নাও তাহলে হবে কত, √2, অপশান সি, ঠিক আছে। দুটি পাইপ এ এবং বি যথাক্রমে 18 ঘন্টা এবং 24 ঘন্টায় একটি ট্যাঙ্ক ভর্তি করতে পারে। উভয় পাইপ একসঙ্গে চালু করা হলে কত ঘন্টা পরে এ পাইপকে বন্ধ করতে হবে যাতে ট্যাঙ্কটি 16 ঘন্টায় ভর্তি হয়? প্রথমে দুটি পাইপের ক্ষমতা বের করতে হবে। কীভাবে দেখো, এ 18 ঘন্টায় ভরতে পারে, বি ভরতে পারে 24 ঘন্টায়, তাহলে এদের গসাগু কত হবে, লসাগু কত হবে, 24-18, লসাগু হবে 72, তার মানে 72কে 18 দিয়ে ভাগ করলে হবে 4, 72কে 24 দিয়ে ভাগ করলে হবে 3, তাহলে এর ক্ষমতা হচ্ছে 4 আর বি এর ক্ষমতা 3। আচ্ছা টোটাল কত ঘন্টায় ভর্তি হয়েছে, 16 ঘন্টায় ভর্তি হয়েছে, আর পাইপ একে বন্ধ করেছে, তাই তো। তো আমরা কী করব, বিকে 16 ঘন্টায় কত ভর্তি করেছে ওটা দেখে নেব, ঠিক আছে। তো বি 16 মানে, আচ্ছা এ বন্ধ হয়েছিল আর বি তো চলছিল 16 ঘন্টা, তো বি 16 ঘন্টায় যতটি ভরেছে ওটা বের করে আমরা মোট থেকে, মানে মোট এটা ধরো 72 লিটারটা হচ্ছে মোট জল, ঠিক আছে। লসাগু মানে মোট জল, ট্যাঙ্কে এতটি জল আনবে, ঠিক আছে। তো বিকে আমরা 16 ঘন্টা কাজ করিয়ে যা হবে 300, মানে বি এর ক্ষমতা 1 ঘন্টায়ও 3 লিটার পানি ভরতে পারে, তো 16 ঘন্টায়ও 48 লিটার পানি ভরবে। তো 72 লিটার থেকে যদি 48 লিটার পানি বাদ দিয়ে দিই তাহলে কত হবে, 24 লিটার। তার মানে এই 24 লিটার জল কে ভরেছে, এ ভরেছে।
কত ঘন্টায়? এর ক্ষমতা হচ্ছে 4, মানে 1 ঘন্টায় 4 লিটার, তো 24 লিটার কত ঘন্টাতে ভরবে? 6 ঘন্টায়। ঠিক আছে, তো অপশান ডি হচ্ছে অ্যান্সার। 7 সেন্টিমিটার ভূমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি অর্ধগোলকের ভূমির উপর সমান ব্যাসার্ধের একটি শঙ্কু আকৃতির খেলনাকে ভূমি বরাবর বসানো হয়েছে। শঙ্কু আকৃতির অংশটির আয়তন যদি অর্ধগোলক আকৃতির অংশটির আয়তনের সমান হয়, তাহলে খেলনাটির উচ্চতা কত? আচ্ছা, এখানে কি বলতে চাইছে যে এরকম একটা অর্ধগোলক আছে, ঠিক আছে, এর ব্যাসার্ধ কত? 7, মানে এটা 7 ধরো, মাঝামাঝিতে দিতে হবে। এটা 7, মানে এদিকেও 7 এদিকে 7, যেহেতু অর্ধগোলক মানে সব দিকে 7 মিটার থাকবে, তো এটা হচ্ছে 7। ঠিক আছে, এবারে একই ব্যাসার্ধ বিশিষ্ট এখানে একটা শঙ্কু বসানো হয়েছে। এবার বলছে যে খেলনাটির উচ্চতা কত? তো আমাদের এইটুকু তো 7 পেয়ে গেছি, এইটুকুর উচ্চতাটা বের করতে হবে, তাই তো? শঙ্কুর উচ্চতাটা বের করলে আমরা খেলনার উচ্চতা পেয়ে যাব। তো দেখো, আয়তন দুটোর সমান বলেছে, তাহলে শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার, আর সমান বলেছে তো অর্ধগোলকের আয়তন হচ্ছে 2/3 পাই আর কিউব। ঠিক আছে, পাই পাই কেটে দাও, 3 কেটে দাও, নিচে আছে যেহেতু, আর এখানে দুটো আর এখানে হচ্ছে আর কিউব, মানে 3টা আর, তো এটা যদি কেটে দিই তো একটা আর বেঁচে থাকবে, আর কিউবের মধ্যে একটা আর এখানে বাকি থাকবে, তাই তো? তাহলে কি হলো? আচ্ছা, একটা এখানে এইচটা লিখতে ভুলে গেছি, এটা এইচটা এখানে শঙ্কুতে এইচ হবে, পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, তাহলে এইচ সমান হচ্ছে কত? 2r, আর আর এর মান আমরা কত পেয়েছি? 7 সেন্টিমিটার, তাহলে 2r সমান কত হবে? 14 সেন্টিমিটার। তাহলে এইটুকুর মান হয়ে গেল কত? 14, আর এইটুকুর মান আগে থেকে আমরা জানি 7, তার মানে এইটুকুর মান হচ্ছে 14, আর এইটুকুর মানে আগে আমরা থেকে জানি 7, তাই তো? তাহলে টোটাল কত হবে? 21, অর্থাৎ খেলনাটির উচ্চতা হয়ে গেল 21। আচ্ছা, এখানে সরল করুন। দেখো, এই ধরনের অঙ্ক এমনিতে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে এ স্কোয়ার আর এটা হচ্ছে বি স্কোয়ার, তাই তো? তো আমরা এখানে কি করব? এ স্কোয়ার আর মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? একবার এ প্লাস বি আর একবার এ মাইনাস বি, এটা হয়। তাহলে একবার এটাকে যোগ করে লিখব। একবার যদি যোগ করে লিখি তাহলে এটা কত হবে? 4 2 6 আর 6 7 13, 13 3 8 6 14, 15, 2 1 3 4, আর এখানে হয়ে গেল 5। ঠিক আছে, আর যদি বিয়োগ করে দিই, গুণ চিহ্ন হবে মাঝখানে, একবার বিয়োগ করব, তো বিয়োগ করলে কত হবে? 12 থেকে 4 বাদ 8, তারপরে হচ্ছে 7 থেকে 6 থেকে 6 বাদ 0, তারপরে হচ্ছে 8, বিয়োগ করলে 0 1, আর নিচে কত আছে? 10808। তাহলে এটা কেটে যাচ্ছে, তার মানে এটা বাকি থাকছে, তাহলে এর অ্যান্সার 54536। ঠিক আছে, তাহলে বলছে 3 5 2 5 5 8 4 2 7 9 8 এবং 11 এদের মধ্যমা নির্ণয় করতে হবে। তো মধ্যমা নির্ণয় করার জন্য আমরা কি করব? এটাকে পরপর সাজাবো ছোট থেকে বড়। ঠিক আছে, তো এখানে কি আছে? 2, আরেকটা 2 আছে, তারপরে আর 2 আছে কি? নেই। 3 আছে, একটা 3 বসে দিলাম, আর 3 নেই। 4 আছে, 4 হয়ে গেল, তারপরে 5, 5 বসালাম, এখানে দুটো 5, তারপরে 6 আছে কি? এখানে 6 নেই। 7 আছে, 7 লাগলাম, তারপরে দুটো 8 আছে, তারপরে 9 আছে, আর 11 আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 1 2 3 4 5 6 7 8 9 10 11। হ্যাঁ, 12টা সংখ্যা বসানো হয়ে গেছে, এদের মধ্যমা। তো 12টা সংখ্যা আছে, তো দেখো মধ্যমা বের করার জন্য মানে মাঝখানেটা বের করব। এই দিক থেকে যদি আমরা 5টা বাদ দিয়ে দিই, হ্যাঁ, আর এদিক থেকে যদি 5টা বাদ দিই, 1 2 3 4 5, তাহলে মাঝখানে দুটো 5 বাকি থাকছে, তো এদেরকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে এটা মধ্যমা হয়ে যাবে। ঠিক আছে, তো 5 আর 5 10, 2 দিয়ে ভাগ করলে 5, তো অপশান এ। ঠিক আছে, একটি বর্গাকার মাঠে 15 টাকা পার মিটার দরে প্রাচীর দেওয়ার খরচ এতই টাকা হয়।
সেই মাঠে 11 টাকা প্রতি 100 মিটার দরে প্রাচীর দেওয়ার মোট খরচ কত হবে? প্রথমত এটা অঙ্ক এভাবে করতে পারো, 11 বলেছে তো 11-র গুণিতক বের করে নাও। 11-র গুণিতক এখানে 132ই আছে শুধু, আর বাকি দেখো এটা প্রতি 100 মিটার বলেছে তো এটাও প্রতি 100 মিটার করে দাও। ঠিক আছে, প্রতি 100 মিটার করলে এটাকে আমরা, আচ্ছা দেখো 15 টাকা পার মিটার দরে, ঠিক আছে, আর এটা 100 মিটারে 11 টাকা, তাই তো? তাহলে এটা 1 মিটারে 15 টাকা, তার মানে 100 মিটারে কত? 1500 টাকা, তাই তো? 1500 টাকা করে যদি প্রতি 100 মিটারে করে খরচ করে, তাহলে মোট খরচ হচ্ছে 18,000 টাকা। আর প্রতি 100 মিটারে এটা মাত্র 11 টাকা খরচ করছে, তাহলে মোট খরচ কত? এটাই তো। চলো ক্যালকুলেশন করো। এটা এদিকে উল্টে যাবে এসে 11/1500। ক্যালকুলেশন এখানে 2 শূন্য 2 শূন্য বাদ, 12/15 180, 12 আর 11 গুণ করলে 132। ঠিক আছে। একজন দোকানদার একটি পণ্যের মুদ্রিত মূল্য 5,670 নির্ধারণ করেন। যদি 28% ছাড় দেওয়ার পরেও তিনি ক্রয় মূল্যের ওপর 26% লাভ করে থাকেন, তাহলে পণ্যটির ক্রয় মূল্য কত? আচ্ছা, কি বলছে যে 5,670 টাকায় তিনি নির্ধারণ করেন, আর 28% ছাড় দিয়েছেন। ছাড় দেওয়ার পরেও তিনি ক্রয় মূল্যের ওপর 26% লাভ করে থাকেন, তাহলে পণ্যটির ক্রয় মূল্য কত? দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে টাকাটা কত? 5,670 টাকা, তাই তো? এবারে এখানে 28% কী বলছে? ছাড় দিচ্ছে। 28% ছাড় দেওয়া মানে হচ্ছে 100 টাকায় 72 টাকা বিক্রি করা, 28 টাকা ছাড় দিয়ে। তারপরে বলছে আবার 26% লাভ করছে এই টাকার উপরে, ঠিক আছে? তো এই টাকার উপরে 26% লাভ করছে। আচ্ছা, আমি এখানে একটা জিনিস বলি, যে এখানে যে এটি ক্যালকুলেশন যদি আমরা করি, তো এটা কি হবে? ছাড় দেওয়ার পরে যে মূল্যটা সেটা, ঠিক আছে? তো এটা যে ছাড় দেওয়ার পরে যদি এটা হয়, ছাড় দেওয়ার পরেও যদি এটা টাকাটা হয়, তাহলে আমাদের ক্রয় মূল্যতে আসতে গেলে কি হবে? উল্টে দিতে হবে এটা, ঠিক আছে? 126 হবে না, 100/126 হবে, ঠিক আছে? তাহলে এটা ক্যালকুলেশন করো। আচ্ছা, এখানে যদি বুঝতে অসুবিধা হয় এইভাবে দেখো, আমি ধরে নিলাম যে এখানে এটা ক্যালকুলেশন করে কিছু একটা বের হলো যে 125 বের হলো। তো 125-এর মান এটি দেওয়া আছে, তাহলে 100-র মান কত? তাহলে এটা কি হবে? 100 গুণিত 100/125, এই যে এখানে উল্টে যাচ্ছে এটাই আমি এখানে ডাইরেক্ট বসিয়ে দিলাম, ঠিক আছে? তো এখানে ডাইরেক্ট বসিয়ে আমরা এবার ক্যালকুলেশন করে নেব। ক্যালকুলেশন করলে এই 100 কেটে দাও, 6 দিয়ে এটা হচ্ছে 6-12-72, আর এটা 6-2 আর 6-1, ঠিক আছে? আচ্ছা, 12 কেটে যদি আমরা কাটি, 3 দিয়ে 4, এটা হচ্ছে 7, আর এটা যদি 7 দিয়ে কাটি তাহলে এখানে হবে কত? 7 56, 7 7 আর 0, তাহলে আর কিছু থাকছে না, তাহলে 0, 4 4, 4 32, 3240 টাকা হচ্ছে ক্রয় মূল্য। একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু হলো একটি বর্গক্ষেত্রের একটি বাহুর সমান। ওই সমবাহু ত্রিভুজের পরিব্যাসার্ধ এবং বর্গক্ষেত্রের অন্তর্ব্যাসার্ধের অনুপাত কত? আচ্ছা, ত্রিভুজের পরিব্যাসার্ধ মানে হচ্ছে ত্রিভুজের বাইরে একটা বৃত্ত, আর অন্তর্ব্যাসার্ধ মানে হচ্ছে বর্গক্ষেত্রের ভিতরে একটা বৃত্ত, ঠিক আছে? তাহলে এদের বাহুগুলো কি বলছে? সমান। তো বাহুগুলো আমি ধরে নিলাম এ যদি আমরা ধরে নিই, তাহলে এর পরিব্যাসার্ধ হবে a/√3, ঠিক আছে? এটা সূত্র। আর এটার অন্তর্ব্যাসার্ধ হবে a/2, ঠিক আছে? অন্তর্ব্যাসার্ধ কেন? এই যে দেখো, এখান থেকে আমি যদি এইটুকু ধরি, তো এটাই তো ব্যাসার্ধ, তাই এটাকে পুরোটাকে ধরেছি, তার মানে এটা অর্ধেক a/2, ঠিক আছে? ঠিক একই রকমভাবে a/√3 বের হয় অন্যভাবে আর কি, বড় ত্রিভুজের ক্ষেত্রফল। তো ওটা মুখস্থ করে নিতে হবে, এখন এক্সপেরিমেন্ট করতে গেলে অনেক সময় লাগবে। তাহলে এটা এবার যদি আমরা অনুপাত বের করে নিই, তো এটা কত? এ কেটে দাও, তো 1/√3 1/2, তাহলে এটা যে কোনাকুনি গুণ করি, তো এদিকে 2টা চলে আসবে আর এদিকে থাকবে √3, মানে এখানে যদি 1 1 হয়ে যায়, তাহলে 2 1 2 আর √3 1 √3, তাহলে 2
2:√3, অপশান সি। ঠিক আছে। দুটি ট্রাকের গতিবেগের অনুপাত 7:4 হয়। দ্রুতগামী ট্রাকটি 196 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে অন্য ট্রাকটির তুলনায় 7 ঘন্টা কম সময় নেয়। ধীরগামী ট্রাকটির গতিবেগ কত? আচ্ছা, এখানে যদি আমি অঙ্ক না করি তবু হবে। ধীরগামী ট্রাকটির গতিবেগ বলেছে। ধীরগামী কোনটা? 4। ঠিক আছে। তো 4-এর গুণিতক দেখো, এখানে 10 আর 21 বাদ, 4-এর গুণিতক 4 আর 4-এর গুণিতক 12। এবারে যেহেতু এখানে 4 বলেছে, এদের ডিফারেন্স হচ্ছে 3, কিন্তু এখানে তো ডিফারেন্স 7 বলেছে, তার মানে 4টা কোনো দিনও হবে না। ঠিক আছে, অর্থাৎ 4টাও কেটে যাবে। 4 হলে তো এখানে ডিফারেন্স এক হতো, মানে 1 থাকতো আর কি। এখানে 3 আছে তো এখানেও 3 থাকতো। ঠিক আছে, এরকম হতো। তাহলে 4টা আর থাকবে না, 12 হয়ে যাবে। ঠিক আছে, আর এখানে অঙ্ক দেখার দরকার নেই। তারপরে দেখো এখানে সরল আছে। সরল প্রথম বন্ধনী আমরা করি। দেখো 4 থেকে 2 বাদ দিলে হচ্ছে 2, আর এই 3-এর সাথে যদি গুণ করে নিই তো এটা হয়ে যাবে 6, আর 6কে 2 দিয়ে গুণ করলে হবে না, এটাকে ভাগ করতে হবে, তাই তো। এটার মান হয়ে গেল 6 লিখে দিলাম। আর 18 আর 2 হয়ে গেল, ভাগ করলে 9। এবার এটা যদি আমরা 6 9 54, 4-এ হবে, আর এই 4 যোগ করলে এটির মান, মোট মান হয়ে গেল 58। ঠিক আছে, এখানে রাখলাম এটি। এবার এটা করো। 5 থেকে 2 বাদ দিলে 3, 4 থেকে 3 বাদ দিলে 1, আর এটা যদি এখানে 1 হলো, আর 4 আর 2 যদি ভাগ করি তো 2 যোগ 1, তাই তো। 2 আর 1-এ 3, 2 আর এখানে হচ্ছে 1, দাঁড়াও 1, ঠিক আছে। 2, 3 থেকে 2 বাদ দিলে হচ্ছে, আচ্ছা এটা এখানে এটা হচ্ছে, এটা 2 বের হলো, এটা প্লাস 1 হলো, আর এটা 3 থেকে 2 বাদ দিলে হবে 1, আর এটা 1 যদি আমরা যোগ করি তো এটা হবে 2। তো এটির মান হয়ে গেল 2। তার মানে এটিকে লিখে দিই 4 2 যোগ 58। এবার দেখো এটা প্লাস আর এটা প্লাস আছে, বা এইভাবেও করতে পারো। 4 থেকে 2 বাদ দাও, 2 যোগ 58, তাহলে হয়ে গেল এটা 60, অপশান বি। তারপরে দেখো একটি ব্যাগে 1 টাকা এবং 2 টাকা মূল্যের কয়েন আছে। মোট কয়েনের সংখ্যা 10টি। তাদের মোট মূল্য 16 হলে 2 টাকা মূল্যের কয়েন এবং 1 টাকা মূল্যের কয়েনের সংখ্যার পার্থক্য কত? আচ্ছা দেখো, মোট মূল্য বলছে, মোট কয়েনের সংখ্যা হচ্ছে 10টি, তাই তো। মোট কয়েনের সংখ্যা হচ্ছে 10টি আর মূল্য হচ্ছে 16। তো আমি এখানে এইভাবে বলতে পারি যে 1 টাকা আর 2 টাকা বলেছে, তো আমি যদি 4টা 1 টাকা নিই আর 6টা যদি 2 টাকা নিয়ে নিই, তাহলে কত হবে? 4 টাকা আর 6 দিয়ে 12 টাকা, তাই তো। তাহলে 16 টাকা হয়ে যাচ্ছে। তার মানে 1 টাকার কয়েন 4টা আছে আর 2 টাকার কয়েন 6টা আছে, মিলে যাচ্ছে এইভাবে, তাই তো। তাহলে এখানে চেয়েছে কি 1 টাকা মূল্যের কয়েনের সংখ্যার পার্থক্য কত। তো এখানে 4টা আর 6টা, তার মানে 2 পার্থক্য। তো অপশান ডি হচ্ছে অ্যান্সার। ঠিক আছে তো। আচ্ছা 3650, 3650 মুদ্রিত মূল্যের একটি পণ্যকে 730-এ বিক্রি করা হলে ছাড়ের শতাংশ কত? আচ্ছা ছাড়ের শতাংশ কত বলেছে, তাই তো। তার মানে 3650-এর 730 কত পার্সেন্ট, এটা আমরা বের করব। এটা যদি আমরা বের করি তাহলে 0 0 কেটে দেবো, এটা হবে 5 73-এ 365 আর 5 20 100। তার মানে 3650-এর 730 হচ্ছে 20%, অর্থাৎ 3650 টাকায় যদি 730 টাকা ছাড় দেওয়া হয়, তাহলে 100 টাকায় ছাড় দেওয়া হচ্ছে 20, এই সরি ছাড় না, এটা বিক্রি করছে। তার মানে 20%-এ বিক্রি করছে, অর্থাৎ 80% কী করছে? ছাড় দিচ্ছে। ঠিক আছে, বোঝা গেল না? 3650 টাকায় দাম, ঠিক আছে, 3650 টাকা দাম, এটা বিক্রি করছে 730। তো 3650 টাকার 730টা 20%, মানে 100 টাকার জিনিস 20 টাকায় বিক্রি করছে। এরকম জিনিস
100-র মান 3650 আর 20-র মান হচ্ছে 730, এটাই আমরা পেলাম। তাহলে কত টাকা ছাড় দিচ্ছে? 80 টাকা। তো 100 টাকায় 80 টাকা ছাড় মানে 80%, ঠিক আছে। অমলের বিনিয়োগের বাজার মূল্য 2021 সালে 5% বৃদ্ধি পেয়েছে, 2022 সালে 6% বৃদ্ধি পেয়েছে, 2023 সালে 10% বৃদ্ধি পেয়েছে। বিনিয়োগের প্রাথমিক মূল্য কত? আচ্ছা, এখানে কিভাবে করা যায়, যে আমরা যদি এভাবে লিখতে পারি 55,000, তাই তো? না না, আর 4টা শূন্য আছে, গুণিত, এবার বৃদ্ধিগুলো লিখো। 5% বৃদ্ধি মানে 105/100, তারপরে 106/100, আর 110/100, ঠিক আছে তো? কিন্তু এটা ক্যালকুলেশন আমরা যদি এখন করতে যাই তো অনেক বড় হয়ে যাবে, তাই তো? তো আমরা ক্যালকুলেশন না করে এখানে দেখো, এখানেও 11 আছে পাচ্ছি, এখানে 11 পাচ্ছি, ঠিক আছে তো? তাহলে 11-র গুণিতক হবে অ্যান্সার। তো অপশানে আমরা 11-র গুণিতক দেখো, মানে 11 দিয়ে কোনটা ভাগ যায়। 11 দিয়ে ভাগ যাওয়া মানে একটার পরপর সংখ্যাগুলো যোগ করলে তার যোগফলগুলোর বিয়োগফল যদি 0 বা 11 হয় তাহলে 11 দিয়ে ভাগ যাবে। যেমন এটা দেখো, 6, 5, 11, আর 0, 11, আর 7, 9, 16। তো 16 থেকে 11 বাদ দিলে হবে 5, তার মানে এটা 11 দিয়ে ভাগ যাবে না, 0 হতে হবে। এবার দেখো 6, 5, 11, আর এটা 0 মানে 11, আর 8, 7, 15, 15 থেকে 11 বাদ দিলেও কত হবে? 4 হবে, হবে না। এটা দেখো 6, 3, 9, 9, 6, 15, 15 হচ্ছে, 7, 3, 10, 5, 15। তো 15 আর 15-র বিয়োগফল 0। তো আমি বললাম হয় 0 হতে হবে, না হলে 11 হতে হবে, তার মানে এটাই 11-র গুণিতক, অপশন সি। বিভাজ্যতার নিয়ম আশা করি জানো তোমরা। 11 দিয়ে ভাগ করলে কীভাবে করতে হয়, 9 দিয়ে করলে কীভাবে করতে হয়, ঠিক আছে। আচ্ছা, 76, 28, 79 এই সংখ্যাগুলো দেওয়া আছে। সামন্তরিক ও মধ্যক কত? সামন্তরীয় মধ্যক মানে হচ্ছে গড় বের করতে হবে, ঠিক আছে, গড়। তো আমরা এদেরকে সংখ্যাটুকু কী করতে হবে, আগে যোগ করতে হবে, যেটা সংখ্যা আছে ওটা দিয়ে ভাগ করে দিতে হবে। তো যোগ করো, 7, 3, 10, 5, 15, 3, 18, আর 7 হচ্ছে 25, 25, 9, 34, আর 8 হচ্ছে 42, আর 6 হচ্ছে 48, 48-এর 8 হাতে থাকলো 4, তাই তো? এখানেও একটা বুদ্ধি লাগাতে পারো, যে এখানে এককের অঙ্কে 8 আর 9 দিয়ে যদি ভাগ করি তাহলে অবশ্যই এখানে এককের অঙ্কে 2 হতে হবে, তাহলে এটা 9, 2, 18 হয়, ঠিক আছে। এত বুদ্ধি না যদি লাগে তো চলো যোগ করে না, হাতে থাকলো 4। তাহলে দেখো 2 আর 3, 5, 8, 5, 13, আর 9, 13 আর 9 হচ্ছে 22, 22, 3, 25, 25, 26, 26 আর 7 হচ্ছে 33, 33 আর 2, 35, 35 আর 7, 42, 42 আর হাতের 4 হচ্ছে 46, ঠিক আছে। চলো এবার ভাগ করে নাও। তো 5, 9, 45, 9, 2, 18, অপশান এই হচ্ছে অ্যান্সার। এটা কেন বললাম দেখো, এখানে যে ভাগফলটা হবে 9, 2, 18, তার মানে এককের অঙ্কে 8 অবশ্যই আসছে। তো এখানে অপশানে শুধুমাত্র 2 এককের অঙ্কে একটাতে আছে, তো এটাই অ্যান্সার হতো, ঠিক আছে। একটি ওয়াশিং মেশিনের দাম একটি টিভির দামের চেয়ে 10% কম। যদি ওয়াশিং মেশিনের দাম 65% বৃদ্ধি পায় এবং টিভির দাম 34% হ্রাস পায়, তাহলে 5টি ওয়াশিং মেশিন এবং 3টি টিভির মোট দামের শতকরা পরিবর্তন কত হবে? তো এই ধরনের অঙ্ক আমরা এর আগে শিফটে করেছি। দেখো এখানে ওয়াশিং মেশিন আর এটা হচ্ছে টিভি, ঠিক আছে। তো এখানে কী বলছে, ওয়াশিং মেশিনের দাম একটি টিভির দামের চেয়ে 90% কম, তার মানে এটা যদি 100 হয় তাহলে ওয়াশিং মেশিনের দাম হবে 90, তাই তো? আচ্ছা, কটা করে আছে দেখে নাও। এখানে 5টা ওয়াশিং মেশিন, তো 5 দিয়ে গুণ করে দাও, আর 3টে টিভি, তো 3 দিয়ে এখানে গুণ করে দাও। এবার এদের অনুপাত বের করো। তো একটা শূন্য কেটে গেল, 5 দিয়ে কাটলে এটা হবে 2, আর 3 দিয়ে কাটলে এটা হবে 3, তার মানে ওয়াশিং মেশিনের অনুপাত 3 আর টিভির অনুপাত হচ্ছে 2। অনুপাত আমরা বললাম 3 আর 2, আর মোট অনুপাত তাহলে হবে কত? 5, যোগ করলে 5। এবারে মোট দামের শতকরা চেয়েছে, তাই তো? আচ্ছা, প্রথম আমরা দেখব যে এখানে 65 আর এখানে 34% হ্রাস। 65 কোথায়? ওয়াশিং মেশিনে, তাহলে এখানে 65 দিয়ে এটাকে গুণ করে দাও। তাহলে 3, 5, 15, আর 3, 6, 18, 19, 195। তো এটা প্লাস, 34% হ্রাস, তো 34 দিয়ে এটা গুণ করলে 68, এটা হবে মাইনাস। তো প্লাসটা যেহেতু বড়, তো বৃদ্ধি অবশ্যই হবে, হ্রাস দুটো অপশান এমনিতেই হবে না। তো বৃদ্ধি কত হবে এটা দেখে নাও। তো এই দুটো ক্যালকুলেশন করো, 195 থেকে 68 বাদ দিয়ে দাও,
15 থেকে 8 বাদ 7, আর 8 থেকে 6 বাদ 2, 127, তাই তো। আর মোট অনুপাত কত? 5, যেহেতু মোটের উপরে চেয়েছে তো এটাকে 5 দিয়ে ভাগ করে দাও। তাহলে 5 25 হচ্ছে 125, 0.2 দিয়ে 0, তাহলে 4 5, হ্যাঁ 4 5 20, 25.4। অপশান এ হচ্ছে অ্যান্সার। ওকে। একজন ব্যক্তি তার আয়ের 60% সঞ্চয় করেন, যদি তার ব্যয় 400 হয় তাহলে তার আয় কত? আচ্ছা দেখো, আয়ের 60% সঞ্চয় করেন মানে 100 টাকা যদি আয় হয় তো 60 টাকা সঞ্চয় করবে, আর তাহলে খরচ কত বা ব্যয় কত করবে? 40 টাকা করবে। তো এখানে বলছে 400 টাকা ব্যয় করছে, তো 40 সমান যদি 400 হয় মানে কত গুণ? 10 গুণ। তো 60কেও 10 গুণ করে দাও। আচ্ছা 60কে না, এখানে কী চেয়েছে? তার আয় কত? তো আয় করছে 100 টাকা, তো 100 টাকা আয় করছে, 60 টাকা সঞ্চয় করছে, আর 40 টাকা ব্যয় করছে। তো ব্যয় 40 সমান যদি 400 হয় তাহলে 100 সমান কত হবে? 10 গুণ মানে 1000। অপশন সি। এ এবং বি একসঙ্গে কাজ করলে একটি নির্দিষ্ট কাজ 6 দিনে শেষ করতে পারে। বি একা সেই কাজটি 15 দিনে শেষ করতে পারে। এ একা ওই কাজটির দ্বিগুণ কাজ কত দিনে শেষ করবে? দেখো, এ আর বি একসঙ্গে কাজ করলে 6 দিনে, আর বি একা 15 দিনে। তাহলে মোট কাজ কত? এদের লসাগু মানে 30। 30কে 6 দিয়ে ভাগ করলে হবে 5, আর 30কে 15 দিয়ে ভাগ করলে 2। তো বি এর মান 2 পেয়ে গেলাম, তো এখানে বি এর মান 2 বসিয়ে দাও। আর এই দুটো মিলিয়ে যেহেতু 5 হচ্ছে, তার মানে অবশ্যই এর মান 3 হবে। তাহলে তো 3 আর 2 5 হবে, তাই তো। তো এর ক্ষমতা হচ্ছে 3। এবার একে দ্বিগুণ কাজ করাতে বলছে, তাহলে দ্বিগুণ কাজ মানে কি? 30টা কাজের পরিবর্তে 60টা কাজ করাতে হবে, ঠিক আছে। আর এর ক্ষমতা হচ্ছে 3, তো 60টা কাজ করতে একদিনে এ 3টে কাজ করতে পারে, তো 60টা কাজ করতে ওর 20 দিন টাইম লাগবে। অপশন বি। ওকে। তারপরে হচ্ছে আজকের লাস্ট অঙ্ক। 160 মিটার এবং 140 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন একই দিকে যথাক্রমে 100 কিলোমিটার/আওয়ার এবং 130 কিলোমিটার/আওয়ার বেগে ছুটে চলেছে। পিছন থেকে আসা দ্রুতগামী ট্রেনটি অন্য ট্রেনটিকে সম্পূর্ণরূপে অতিক্রম করতে কত সময় মিনিটে নেবে? আচ্ছা দেখো, এখানে একদিকে যখন ট্রেন যাবে তখন বিয়োগ করতে হবে। যদি বিপরীত দিকে যায় তাহলে গতিবেগগুলো যোগ, একদিকে গেলে বিয়োগ। তো এটা বিয়োগ ফল হবে 30। তার মানে 30 কিলোমিটার/আওয়ার, তাই তো। তো এটাকে যদি সেকেন্ডে করে দিই তাহলে এটা কত হবে? 5/18 গুণ করে দিতে হবে। তাহলে এটা হচ্ছে এখন গতিবেগ। মোট দূরত্ব কত? মোট দূরত্ব হচ্ছে 160 আর 140। দূরত্ব কিন্তু যোগই করতে হবে, ওটা কোনো সময় বিয়োগ হয় না। দুটো ট্রেনের দূরত্ব, তাই তো। তো মোট দূরত্ব হচ্ছে, আচ্ছা দূরত্ব কেন বলছি? এখানে ট্রেনের দৈর্ঘ্য বলেছে। দুটো ট্রেন এরকম যদি হয়, তো এরকম ট্রেন যাচ্ছে একদিকে, তো একটা ট্রেনকে অতিক্রম করতে কতক্ষণ লাগবে? এই ট্রেনটা যদি অতিক্রম করে তো এ পুরোটা যেতে 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 এখানে আসবে, এখানে আসবে। তাহলে ওর মানে দুটো ট্রেনের দৈর্ঘ্য যখন অতিক্রম করবে তাহলে একটা ট্রেনকে অতিক্রম করা হবে। তাই ট্রেনের দৈর্ঘ্যগুলোকে এখানে দূরত্ব ধরা হচ্ছে। যে কোনো অঙ্কতে যদি ট্রেনের দৈর্ঘ্য দেওয়া হয় ওটাই দূরত্ব। তো দুটো ট্রেন বলেছে, তো 160 আর 40, তাহলে 300 মিটার দূরত্ব। 300 মিটার দূরত্ব, আর এটা হচ্ছে স্পিড। তো এটা আমরা টাইম সমান কী ধরবো? তাহলে ডিস্ট্যান্স বাই স্পিড। তার মানে 30 গুণিত, আচ্ছা এটা যেহেতু এখানে নিচে বসে 5/18টা, তো আমরা কী করবো? উল্টে দেবো। উপরে 18 চলে যাবে আর নিচে 5 চলে আসবে, ঠিক আছে। তাহলে আর ডাবল লাইন করতে হবে না, একবারে বসিয়ে দিলাম। চলো ক্যালকুলেশন করো। 30 10-এ 300, 5 দিয়ে কাটলে হয়তো হবে 2, তো 18 2-এ 36। আচ্ছা এগুলো মিটারে আছে, আর এটাকে কি করেছি আমরা? পার আওয়ার ছিল, তো মিটার/সেকেন্ডে চলে এসেছি 5/18 দিয়ে গুণ করে, তার মানে 36 সেকেন্ড টাইম লাগছে। কিন্তু এখানে মিনিটে চেয়েছে, ঠিক আছে। সেকেন্ডকে যদি মিনিট করি তাহলে 60 দিয়ে ভাগ করে দেবো। 60 দিয়ে ভাগ করলে মানে 6 6 36, 6 10-এ 60, তাহলে 6/10, একটা শূন্যর জন্য একটা দশমিক, 0.6। ওকে, তো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ।